দেশের বিচার ব্যবস্থার উপর যখন সাধারণ মানুষের শেষ ভরসাটুকু থাকে, তখন দেশের সর্বোচ্চ আদালত যদি জানিয়ে দেয় যে তাদের হাতে সময় নেই, তখন সেটা কি শুধু সময়ের অভাব, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো বার্তা? দেশের সর্বোচ্চ বিচারালয়ে এমন এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হলো, যা কেবল আইনের অলিন্দেই নয়, রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে রাজনৈতিক মহলেও। একজন রাজ্যের প্রশাসনিক প্রধান, যার কাঁধে সংবিধান রক্ষার পবিত্র দায়িত্ব ন্যস্ত, তিনি যখন নিজেই কাঠগড়ায় দাঁড়ান, তখন প্রত্যাশা থাকে চরম আইনি পদক্ষেপের। কিন্তু সুপ্রিম কোর্ট যে অবস্থান নিল, তা দেশের বিচার ব্যবস্থার অগ্রাধিকার এবং রাজনৈতিক মামলার ভবিষ্যৎ নিয়ে বিতর্কের ঝড় তুলে দিয়েছে। রাজনীতির মঞ্চে যখন ক্ষমতা, ধর্ম, পরিচয় আর আদালতের সীমারেখা একে অপরের সঙ্গে ধাক্কা খায়, তখন জন্ম নেয় এমন এক বিতর্ক, যা শুধু কোনো রাজ্য বা কোনো দলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং গোটা দেশের গণতান্ত্রিক বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় রাজনীতি। প্রশ্ন উঠছে, হেড স্পিচের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কি আমাদের বিচার ব্যবস্থা যথেষ্ট সক্রিয়, নাকি রাজনৈতিক বাস্তবতার চাপে আদালতের অগ্রাধিকারও বদলে যাচ্ছে? আজকের এই বিশ্লেষণে আমরা খুঁটিয়ে দেখব অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মিয়া মুসলমান সংক্রান্ত বিতর্কিত মন্তব্য ঘিরে তৈরি হওয়া গোটা রাজনৈতিক এবং আইনি ঝড়ের নেপথ্য ঘটনা, সুপ্রিম কোর্টের অবস্থান, বিরোধীদের প্রতিক্রিয়া এবং অসম রাজনীতিতে এর সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব। সুপ্রিম কোর্ট অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মিয়া মুসলমান সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের মামলায় শুনানি করতে চায়নি, অর্থাৎ শুনানি করতে অস্বীকার করেছে। আদালতের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে মামলার অতিরিক্ত চাপ থাকায় তারা সরাসরি শুনানি করতে পারছেন না, তাই বিষয়টি গুয়াহাটি হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ঘিরে সুপ্রিম কোর্টে যথেষ্ট উত্তেজনা লক্ষ্য করা যায়। দেশের একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষমূলক বক্তব্য দিলে এবং সাংবিধানিক মর্যাদাকে আঘাত করলে দেশের সর্বোচ্চ আদালত যখন বলে তাদের হাতে সময় নেই, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে বিচার ব্যবস্থার অগ্রাধিকারের বিষয়টি নিয়ে। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভিকে প্রশ্ন করেন, সরাসরি সুপ্রিম কোর্টে কেন এসেছেন? হাইকোর্টে যেতে অসুবিধা কি ছিল? তার বক্তব্য, হাইকোর্টেরও সমান ক্ষমতা রয়েছে এবং সেখানে অভিজ্ঞ বিচারপতি রয়েছেন। সরাসরি সুপ্রিম কোর্টে চলে আসার প্রবণতা হাইকোর্টের গুরুত্বকে খাটো করে। বিচারপতি আরও বলেন, আজকাল এটা যেন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। নির্বাচনের সময় এলে রাজনৈতিক লড়াইয়ের ময়দান হিসেবে সুপ্রিম কোর্টকে ব্যবহার করা হচ্ছে। এই মন্তব্যের মধ্যে লুকিয়ে আছে আদালতের এক গভীর উদ্বেগ। রাজনৈতিক সংঘাত কি ধীরে ধীরে বিচার ব্যবস্থাকে টেনে আনছে কেন্দ্রবিন্দুতে, যেখানে আদালতকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে? নাকি সত্যি এমন কিছু মামলা রয়েছে যেখানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ছাড়া ন্যায় বিচার অসম্ভব? এই প্রশ্নের জবাব দিতেই অভিষেক মনু সিংভি জোরাল সওয়াল করেন। তিনি বলেন, এটি কোনো সাধারণ বিষয় নয়। একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি লাগাতার ঘৃণামূলক বক্তব্য দিচ্ছেন এবং একটি বিশেষ সম্প্রদায়কে নিশানা করছেন। এটি শুধু অসমের বিষয় নয়, গোটা দেশের সামাজিক সম্প্রীতি এবং সাংবিধানিক মূল্যবোধের প্রশ্ন। তাই সুপ্রিম কোর্টের সরাসরি হস্তক্ষেপ জরুরি। তবে বেঞ্চ জানায়, যদি মনে হয় কোনো মামলা হাইকোর্টে শোনা সম্ভব নয়, তখনই কেবল সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করবে। সব ক্ষেত্রে তা সম্ভব নয়। সিংভি আরও জানান, হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই বিষয়ে চিঠি লিখে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। বেঞ্চের বক্তব্য, চিঠি লেখা আর আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা এক বিষয় নয়, তাই আবেদনকারীদের উচিত ছিল যথাযথ প্রক্রিয়ায় হাইকোর্টে যাওয়া। শেষ পর্যন্ত আদালত নির্দেশ দেয়, সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো মতামত দিচ্ছে না এবং আবেদনকারীদের হাইকোর্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত শুনানির প্রয়োজনীয়তা বিবেচনা করে হাইকোর্টের প্রধান বিচারপতিকে যত দ্রুত সম্ভব শুনানি করার অনুরোধ জানানো হয়। এই মামলায় সিংভি আরও আবেদন করেছিলেন যে শুনানি যেন অসমের বাইরের অন্য কোনো রাজ্যের হাইকোর্টে স্থানান্তরিত করা হোক। তার যুক্তি ছিল, অভিযুক্ত নিজেই রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে অসম পুলিশের পক্ষে নিরপেক্ষ তদন্ত করা কঠিন হতে পারে এবং প্রমাণ লোপাটের আশঙ্কাও রয়েছে। তাই মামলাটি অন্য রাজ্যে স্থানান্তর করা উচিত। যদিও এই প্রস্তাবে সুপ্রিম কোর্ট সাড়া দেয়নি। এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রেই যদি তদন্ত ও বিচার ব্যবস্থা চলে, তবে ন্যায় বিচারের নিরপেক্ষতা কতটা বজায় থাকবে, তাই নিয়ে উঠেছে প্রশ্ন। উল্লেখযোগ্যভাবে এটি প্রথম ঘটনা নয় যখন ঘৃণামূলক বক্তব্য সংক্রান্ত কোনো মামলা সরাসরি সুপ্রিম কোর্টে উঠল। অতীতেও বহু ক্ষেত্রে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেছে, কিন্তু এই মামলায় আদালতের অবস্থান আলাদা হওয়ায় প্রশ্ন উঠেছে। তাহলে কি রাজনৈতিক প্রেক্ষাপট বদলাচ্ছে, নাকি আদালতের কাজের চাপ সত্যি এতটা বেড়েছে যে এমন সংবেদনশীল বিষয়েও তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারছে না? এদিকে অসমে হিমন্ত বিশ্ব শর্মার মিয়া মুসলমান সংক্রান্ত মন্তব্যের পর বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি বিতর্কিত পোস্ট দেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। এর প্রতিবাদে
অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা AIUDF রাজপথে নামে। দলের নেতা রফিকুল ইসলাম জানান, তারা রাজ্যপালের কাছে আবেদন জানাচ্ছেন যাতে মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডে সংখ্যালঘুদের মধ্যে যে ভয় তৈরি হয়েছে তা বন্ধ করা যায়। এদিন বিধানসভার নতুন বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাজ্যপাল উপস্থিত ছিলেন, তাই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখিয়ে তাদের দাবি জানানো হয়েছে। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী বারবার সমাজ বিভাজনের রাজনীতি করছেন এবং তার ফলে রাজ্যের পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সামাজিক সম্প্রীতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই অসম রাজনীতিতে ঘটে যায় আরেকটি বড় ঘটনা। 16 ফেব্রুয়ারি অসম প্রদেশ কংগ্রেসের প্রভাবশালী নেতা ভূপেন বরা হঠাৎ তার পদ থেকে ইস্তফা দেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে লেখা চিঠিতে তিনি অভিযোগ করেন দল তাকে উপেক্ষা করছে এবং রাজ্য ইউনিটে তার প্রাপ্য সম্মান ও গুরুত্ব তিনি পাচ্ছেন না। নির্বাচনের বছরে এই ইস্তফা কংগ্রেসের কাছে বড় ধাক্কা হিসেবে ধরা পড়ে। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তবে কি অসমে কংগ্রেসের মধ্যে ভাঙন শুরু হয়ে গেল? খবর ছড়াতেই কংগ্রেস নেতৃত্ব তৎপর হয়ে ওঠে। অসমের প্রভারী জিতেন্দ্র সিং এবং প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ দ্রুত ভূপেন বরার সঙ্গে দেখা করেন, তার বাড়িতে পৌঁছান। স্বয়ং রাহুল গান্ধী ফোন করে দীর্ঘ আলোচনা করে এবং তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান। গৌরব গগৈ প্রকাশ্যে বলেন, দলের কোনো বক্তব্যে বা আচরণে ভূপেন বরা যদি আঘাত পেয়ে থাকেন তবে দল তার কাছে ক্ষমাপ্রার্থী। শেষ পর্যন্ত কংগ্রেস নেতৃত্বের অনুরোধে ভূপেন বরা তার ইস্তফা প্রত্যাহার করেন। এই ঘটনায় স্পষ্ট, নির্বাচনের আগে দল কোনোভাবে অভ্যন্তরীণ ভাঙন চায় না এবং নেতৃত্ব বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক। এই ঘটনার মধ্যেই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভূপেন বরাকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন, যা রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। যদিও কংগ্রেস দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে অভ্যন্তরীণ সংকট মিটিয়ে ফেলে, রাহুল গান্ধীর সরাসরি হস্তক্ষেপে দলের ভিতরে বিভাজন আপাতত রোধ করা সম্ভব হয়েছে। সব মিলিয়ে অসমের রাজনীতিতে এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। একদিকে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, অন্যদিকে আদালতের অবস্থান, তার সঙ্গে বিরোধীদের আন্দোলন এবং কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন। সব মিলিয়ে অসম এখন এক গভীর রাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যে। হাইকোর্টে এই মামলার শুনানি কিভাবে এগোয় এবং এই বিতর্ক অসমের আসন্ন নির্বাচনে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার। এই বিষয়ে আপনার মতামত কি? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান।